অত আমাদের সেন্সার যাচ্ছে দাদা বিধায়ক সোমনাথ শ্যামের যে বলেছিলেন যে পতাকা সরিয়ে নিলে 1 সেকেন্ড লাগবে তাকে বুঝে নিতে, সুবোধ অধিকারী তার পাশে দাঁড়িয়ে বলছে যে আমি সোমনাথ শ্যামের পাশে আছি, আমি বুঝে নিতে পারবো, ঝান্ডা সরিয়ে দিলে বুঝে নিতে পারবো, আমি আছি তার সাথে। এছাড়াও বলছে যে টিকিট নিয়ে, যে টিকিট পাবে না, হ্যাঁ টিকিট পাবে না, টিকিট পাচ্ছে না, সবাইকে দলীয় কর্মীদের বলছেন সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী এরা। আমি এটা জানি না কি সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না, থাকলো কে বুঝে নেবে সেটাও বীজপুরের মানুষও জানে, আলী শহরের মানুষ জানে, কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে সেটা নিয়ে বেশি আমার বলার উচিত না। ওখানকার মানুষ জানে কি কে কাকে বুঝে নেবে। দল কি বিতর্কে ইতি জানার জন্য আপনাকে ব্যাপারে মুখ খুলতে বারণ করছে? না, আমাদের মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। আমি তাই কালকে স্পষ্টভাবে বলেছি কি আমাকে উনি স্পষ্ট, সুব্রত বক্সি মহাশয় স্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে আমাকে নাকি দল সেন্সর করেছে। সেন্সরের কোনো ব্যাপার নেই। দলের একটা একনিষ্ঠ কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে, আমি প্রথমে তো আপনারা জানেন 20 দিন ধরে একটা লোক ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিল। বিধায়ক, হ্যাঁ বিধায়ক সোমনাথ শ্যাম ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। বাধ্য হয়ে 10 দিন যখন দেখলাম জেলা কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের, তখন বাধ্য হয়ে আমি বলেছিলাম। এবার মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয় যখন বললেন তখন আমি এটা কালকে বয়ান দিয়েছি। না, ফোন করেছিলেন, ওনার তো একটু শরীর খারাপ, উনি ফোন করে আমাকে হ্যাঁ কি এই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তারা তাদেরকে দল বুঝবে, দল তাদের নিয়ে আলোচনা করবে, তাদের নিয়ে আমার মুখ খোলা দরকার। তখন আমি বলেছিলাম কি আমি তো আগে মুখ খুলিনি বা আমি এখনো চাই না কি আমি এইসব মুখ খুলি, কেন যে লেভেলে লোক এই মুখ খুলছে সেই লেভেলের লোক আমার লেভেলের মধ্যে পড়ে না, তাই আমি এইসব লোকের বক্তব্য উত্তর দেওয়ার আমি মনে করি না। এটাই তো বোঝা দরকার আছে, এই জন্য তো বোলটা আমি সভাপতি সুব্রত বক্সি মহাশয়ের দিকে আমি দিয়েছি কি দল এটা নিয়ে কি ভাবছে। দাদা কার্গি চট্টোপাধ্যায় সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, সে বলছে যে সোমনাথ শ্যামকে বড়ে হিসাবে ব্যবহার করছে নৈহাটির বিধায়ক শেখমুদ্দিন পার্থভূমি, কি বলবেন? দেখুন এটা আমার বলার কোনো অবকাশ নেই, আমি বলে কি হবে, এটা সবাই দেখছে সবাই বুঝছে, এটা নিয়ে আমি খুব মন্তব্য করার আগ্রহী নেই। এই যে উনি যে গার্গী চ্যাটার্জি যেটা বলেছেন আমি এটা নিয়ে কেন,
একজন বিরোধী নেত্রী, সিপিএম এর নেত্রী, উনি বড় নেত্রী আছেন এই এলাকার, উনি কিছু বলেছেন, তার অবজারভেশন বলেছেন। আমি কেন? 28 তারিখ মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন, আপনি কি দেখা হবে এই বিষয়ে প্রসঙ্গে কি কথা বলবেন? কথা উনি যদি বলতে চাইলে নিশ্চয়ই বলবো। কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে প্রশ্ন করেন, তার উত্তর তো আমি দিয়ে দেবো। এই সব বিষয় নিয়ে এই যে যেভাবে নোংরামি করা হচ্ছে, যেভাবে মানে একটা আমাদের হিন্দিতে কথা আছে কি, শ্রাবণ মাসে জন্ম হলো, ভাদো মাসে বাढ़ এলো। তো যার শ্রাবণ মাসে জন্ম হলো বলে অনেক বড় বাढ़ এসেছিল, বন্যা এসেছিল। তো ওইসব এই যে লোকটা যেগুলো এইসব গুলো করছে, তাদের 70 সালে জন্ম হয়নি, 72 সালে গল্প, 70 সালে গল্প করছে। এইসব লোকের নিয়ে কথা বলার কি আছে? কোনো এক সভাতে আপনি বলেছিলেন যে দলের বিরুদ্ধেই দলের লোক লড়ছে, কিন্তু বিরোধীদের সঙ্গে তো তারা লড়াই করতে যাচ্ছে না, ইচ্ছেন না। না, এটা তো এখানকার সবাই জানে। দল সিপিএম এর বিরুদ্ধে কে লড়েছে, কংগ্রেস এখানে যে লড়াই দিয়েছিলাম আমরা, তো এখানকার মানুষ সবই জানে। ইভেন সিপিএমও জানে সিপিএম এর বিরুদ্ধে কে লড়েছিল। এই যে মমতা চলছে, তাতে কি বিরোধীরা অ্যাডভান্টেজ পাবে না আগামী নির্বাচনে? কেন পাবে না? দলের শৃঙ্খলা যখন নষ্ট হয়, তখন তো বিরোধী যারা থাকবে তারা তো সুযোগ পাবে। কানাঘুষে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রার্থী হিসাবে বলে দিয়েছে, স্যাঙ্গুইন করে দিয়েছে। তারপর থেকেই দিল্লিতে আপনার সাথে বেশ কয়েকটা ছবি, ঘনিষ্ঠ ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা গেছে এবং সেটা ভাইরাল হয়েছে। তারপর থেকেই দেখা যাচ্ছে যে সোমনাথ শ্যাম এবং তার ঘনিষ্ঠ এবং পার্থভূমিক ঘনিষ্ঠ তারা এই উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা কি? টিকিটটা কি আটকাবার জন্য? দেখুন, দলের সর্বোচ্চ নেত্রী ডিসিশনের ব্যাপার আছে। দলের সর্বোচ্চ নেত্রী ডিসিশন দেবেন, তখন কে কি বললো, কে কি উঠে পড়ে লাগলো, তার কোনো মানে হয় না। কি ডিসিশন দেবে? সেটা তো উনার ব্যাপার আছে না। সর্বোচ্চ নেত্রী কি ডিসিশন নেবেন সেটা তো উনি ঠিক করবেন, কাকে দাঁড় করাবে? কাকে দাঁড় করাবেন। কিন্তু একটা জিনিস খুব অবাক লাগছে কি, কিছু লোক উনাকেও চ্যালেঞ্জ করছে। কাকে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের চেয়ারপারসন, অল ইন্ডিয়া চেয়ারপারসনকেও চ্যালেঞ্জ করছে। কারা? এই যারা সো কল্ড বলছে, কি বলছে? আর কি বলছে তো আপনিও জানেন কি বলছে। তারা উনাকেই চ্যালেঞ্জ করছে কি আমি বিজেপির এমপি। আমি তো বিজেপির এমপি থেকে, বিজেপি থেকেই তো জিতেছিলাম, কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। আমি তো সে সময় বলেছিলাম কি আমি রিজাইন দিয়ে লড়াই করে আবার চলে আসবো। তখন দলের নির্দোষ কি দুজন তৃণমূলের লোক বিজেপিতে আছে, তারা রিজাইন না করলে আমি কেন করতে যাব? আপনি তো লড়াই প্রস্তুত ছিলেন। আমি তো সবসময় লড়াই প্রস্তুত। আমি 24x7। আপনি এমপি হলে কি তারা অস্তিত্বহীন হয়ে পড়বে, নাকি যে কোনো ধরনের তোলাবাজি বা কি বলবো পুকুর ভরাট থেকে শুরু করে যে কোনো কিছুর দুর্নীতি আপনি আটকাচ্ছেন সেই জন্য? আমার আসার পরে তো এইগুলো আটকানো হয়েছে, অনেকটা বন্ধ করা হয়েছে। সেটা তো আমার তো বলার দরকার নেই, এটা সরকারি অধিকারীরাও বলতে পারবে। দাদা, বারবার আপনাকে বিজেপি আখ্যা দিচ্ছে, তবে আপনাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে ই করেছে। এখানে মনে হচ্ছে একটা ছবিও আছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়। না, জয়েন করার সময় একটা ছবি ছিল এখানে। তো আমাকে তো অভিষেক ব্যানার্জি জয়েন করিয়েছিলেন। আমি 4 বারে বিধায়ক তৃণমূল কংগ্রেস, 4 বারে কাউন্সিলর তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর হওয়ার পরে তো প্রধান হয়েছি। একবার আমি জেল থেকেও জিতেছিলাম, যখন জেলে ছিলাম তাও দল আমাকে টিকিট দিয়েছে। তো কে তৃণমূল কংগ্রেসের লোক আছে, কে বিজেপি লোক আছে, নিশ্চিতভাবে আমি বিজেপিতে গিয়ে মানে জিতে এসেছিলাম। কিন্তু যারা আজকে এই কথাটা বলছে, তারা তখন কোন দলে ছিল সে জানা নেই আমার। আর তারা জীবনে জিতেনি। সরকারের থেকে জেতা, সরকারের থেকে এতে বিধায়ক হওয়া আর সরকারের বাইরে থেকে বিধায়ক হওয়া অনেক তফাৎ। সোমনাথ শ্যাম বলছেন যে আপনি নিজেকে অর্জুন বলে দাবি করছেন মহাভারতের অর্জুন কোনদিন ব্যক্তিগত আক্রমণ করেনি, কিন্তু আপনি ওনার পরিবারকে আক্রমণ করছেন। উনি চাইলেই আপনার পরিবারকে আক্রমণ করতে পারেন, কিন্তু ওনার স্বাধীনতাতে বাঁচছে, কিন্তু আপনি পরিবারকে আক্রমণ করছেন, এই নিয়ে সরব হচ্ছেন বিভিন্ন সভায়। আমি তো পরিবারকে নিয়ে কোনো কথাই বলতে না। আমি তো 20 দিন ধরে চুপ ছিলাম। ওনার পরিবারকে আমি 20 দিন ধরে চুপ ছিলাম। এবার কে
কার নিয়ে বলছে সেটা তো জবাব আমি দেবো না, কিন্তু যখন সীমা পেরিয়ে যায়, একটা লোক মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে, তার উত্তর যদি না দেওয়া হয় তাহলে লোক মনে করবে কি সেই লোকটাই সত্যি বলছে, তখন বাধ্য হয়ে এটা বলতে হয়েছে। এবার যখন ঘটনা, আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না, আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে, লাল ফাইল আছে, আমি তো যেটা সত্যি সেটাই বলেছি, যেটা এখানকার মানুষ জানে সেটাই বলেছি। কিন্তু পরিবার নিয়ে আক্রমণ, উনি তো বলছেন আমি পরিবার নিয়ে তো আক্রমণ করতে পারি, কিন্তু করছি না। কেন, কে কে কাকে বারণ করেছে? এখন যা যা করেছে, আমার আমার ভাইপোকে খুনি বলে দিচ্ছে, তো এর থেকে বেশি আর কি বলা যেতে পারে? সেটাও তো পরিবারের উপর আক্রমণ। সেটাই তো বলছি, আমার ভাইপোকে বলছে খুনি, সে লোকটা 19-এর আগে একটা তার উপরে মামলা নেই, কিন্তু যে লোকগুলো এই কথাগুলো বলছে তাদের এগেনস্টে কি কবে কি হয়েছে সবাই এখানকার লোক জানে। আপনার 70 ছেলের সালের সঙ্গে ফাইল ছবি তো খুলবে, বার করছে। বলছে হুমকি দিচ্ছে 70 সালের ফাইল খুলবে। কি এমন আছে 70 সালের ফাইল? সেটা তো যে বলছে তাকে জিজ্ঞেস করুন, 70 সালে মনে হচ্ছে জন্ম হয়েছিল কিনা জানি না। উনি আপনার ছেলের ছবিও তো দেখাচ্ছেন ইমরানের সঙ্গে। হ্যাঁ, এটা জানি কি যিনি বলছেন তার পরিবারের লোকের চাকরি কিন্তু আমার বাবা দিয়েছিল, হয়তো তখন 70-ই হবে, নাহলে 72 হবে। তার চাকরি তার মায়ের চাকরি কোথায় চাকরি দিতে? স্কুলে প্রাইমারি টিচারে। মিঠু সাহু বলে একজন লোক ছিল, তাকে সরিয়ে ওনাকে দেওয়া হয়েছিল কাকে চাকরি। কাকে দেওয়া? ওনার মাকে, যে কথা বলছে, এই পরিবার কি অকৃতজ্ঞ, কি বলবেন? এটা তো আমার বলার তো কোনো মনে রাখে না, এটা তো আপনার বোঝা মানে রাখে। লেবার হাকে দিয়েছিলেন নাকি স্যার? আমার বাবাই চাকরি দিয়ে বর্তমান কাকে দিয়েছে? এবার আকে তোমরা সবাই মারবে। মাকে। তাহলে কি বেইমানি করলো? আবার দলের বিরুদ্ধে তো বেইমানি হচ্ছে, বিয়ে করে। দলের বিরুদ্ধে তো এটাকে তো বেইমানি বলা হয়। দলে দলে থেকে দলের বিরুদ্ধে তো বলার লোক না আমি, কিন্তু যখন বাধ্য করা হয়েছিল তখন আমি বলেছিলাম 2-4টা কথা। আর যে কথাটা বলেছিলাম আমি তো বলছি, যার যেটা খোলার দরকার আছে খুলুক না। আপনি সুব্রত বক্সির সঙ্গে যখন কথা হয়েছে তখন জেলা সভাপতি কোনো নালিশ করা তো দরকার নেই, সব তো আপনারা এখন দেখিয়ে দিচ্ছেন কে কি বলছে কে কি বলছে না। আমি তো কারণ নালিশ করা, আমি প্রথম তো নালিশ করার আমি এটা বিশ্বাস করি না। দল যখনই দল এটা সংজ্ঞান নিয়েছে, দল যখন এটা বুঝেছে কি না এটা আমার কিছু বলার দরকার নেই, আমাকে স্পষ্ট বলা হয়েছিল কি তুমি প্রেস কনফারেন্স করে স্পষ্ট বার্তা দিয়ে দাও। এটা কি আপনি বলেছেন যে সোমনাথ স্যাম তো লাগাম ছাড়া বলে যাচ্ছে, রক্তদান শিবিরের মঞ্চতেও ব্যবহার করছে এবং পাশের বিধায়ককেও ডেকে নিয়ে আসছে? আমি তো একটাই কথা বলি কি সবটাই দল দেখছে, এরপরেও যদি অ্যাকশন না হয়, দলের শৃঙ্খলার অ্যাকশন, তাহলে তো অনেক খারাপ দিকে যাবে। কতটা উনি তো খারাপ আপনার দিয়েছে? ছেলেকেও আক্রমণ করেছেন, উনি পরিবারের কথা বলছেন, আপনার ছেলেকেও তো আক্রমণ করেছেন ইমরানের ছবি দেখে। দেখুন কার ছবি নিয়ে উনি দেখেছেন আর কার ছবি নিয়ে দেখিয়েছেন। আমি তো বলছি কি ছেলের ব্যাপারে, ছেলে হয়তো আজকেও বিজেপির বিধায়ক আছে, কিন্তু আমার ছেলের ব্যাপারে কালকেও তৃণমূলে আসবে না বা তৃণমূল করবে না এরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ছেলের ব্যাপারে উনি বলে ভালোই করছে, কোনো অসুবিধা নেই। কেন? সে এখানকার মানুষ বুঝিয়ে দেবে কিভাবে বোঝাবেন? কিভাবে বুঝাবে। ওর 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 যে হাইপ আছে, ওর যে মানে ওকে যেভাবে লোক এখানকার জানে বা দেখে ভালো আছে। ভালোবাসে, তারকে যদি এই সব কথা বলা যায় তো লস কার হবে সেটা এখানকার মানুষ ভালো করে জানে। তো ক্ষতি হচ্ছে আপনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে। দেখেন দলের ক্ষতি করার চেষ্টা হচ্ছে, আর দলের ক্ষতি করার চেষ্টা না হলে মমতা ব্যানার্জিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এখন 2019-এর প্রসঙ্গ বারবার উঠে আসছে সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী গলায়, এটা কি অপ্রাসঙ্গিক নয়? দেখুন এখন তো অন্য পরিস্থিতি। আমি একটা কথা বলছি, যারা এই প্রসঙ্গটা তুলছেন 2019-এ বা 2000-এতে, তারা তাদের এলাকাতে তাদের কি জনসমর্থন আছে, তাদেরকে মানুষ কত ভালোবাসে, কত বাসে না, তার একটা পাবলিক ফোরামে মিছিল মিটিং করে দেখেন কি অবস্থা হচ্ছে ওদের। আমরা
যদি কোনো নন পলিটিক্যাল জায়গাও গেলে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে থাকে। এটা কি চ্যালেঞ্জ দাদা? চ্যালেঞ্জ তো সবসময় আমি দিয়ে রাখি সবাইকে, বিরোধী যারা থাকে তাদের সবাইকে আমার চ্যালেঞ্জ দিয়ে রাখি। দাদা, কোঅপারেটিভ ব্যাংক নিয়ে বিচারাধীন বিষয় নিয়েও বারবার অভিযোগ করছে, এটা কি বিচার ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করছে? কোঅপারেটিভ ব্যাংক নিয়ে তো আমি আগেও বলেছি কি কোঅপারেটিভ ব্যাংকে যে লোন নিল সে লোন জমা করলো, আবার তার নিয়ে মিথ্যা মামলা করলো, মিথ্যা মামলা করে কদিন তাকে আটকাতে পারলো, আমাকে তো আজ পর্যন্ত ঢুকাতেই পারলো না। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কেসে স্টে দিয়ে দিল। বুঝতেই পারছেন এদের এদের সবটাই কি কি ধরনের কত বুদ্ধিমান এরা আছে। প্রকাশ্যে বিধায়ক বলছে দাদা আপনাকে জেলে ঢোকাবে, এটাই এখন তার এখন বড় চ্যালেঞ্জ। এটা কি বলা যায় একটা বিধায়কের দলের সাংসদকে? বলেছে তো, বলা যায় কি না যায় আমি জানি না, কিন্তু বলেছে, এইটাই বলেছে কি জেলে ঢোকাবো। আর অর্জুন সিংকে, সোমনাথ শ্যাম। এই আবহাওয়ায় লোকসভা ভোট সামনে এবং ধরে নেওয়া যায় আপনি প্রার্থী হবেন, তাহলে এদেরকে কি করে এক ছাতার তলায় আনবেন আপনি প্রচারে? লোকসভা ভোটে এদের কাজকর্ম নিয়ে এদের বিরুদ্ধেই লোক আমাদের ভোট দিয়ে দেবে। এরা যা কাজকর্ম করছে, যেভাবে দলের বিরুদ্ধে যাচ্ছে, দলের যারা দলকে যারা ভালোবাসে, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে, অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, যারা ম্যাক্সিমাম যে কর্মীরা বাড়িতে বসে গেছিল সেই কর্মীরা রাস্তায় নেমে পড়েছে। কিন্তু বিধায়ক তো তৃণমূলের জগদ্দলে, তার বিরুদ্ধে বিধায়ক 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 হলে কি হবে? বিধায়ক হবেন আর যদি আপনি নর্দমা পড়ে থাকেন সবসময়, আপনাকে লোক সমর্থন করবে? কোনোদিন করবে না। দাদা, পুলিশি তদন্তে পাপু সিং এর দোষ ব্যক্তি স্বার্থই তো আছে, ব্যক্তি স্বার্থই তো আছে, নিজের তো কিছু নেই। দলকে ভাঙিয়ে কিছু লোক খাচ্ছে। দাদা, পুলিশি তদন্তে পাপু সিং এর দোষ প্রমাণিত না হলে খুন হয়েছিল, যে এলাকা দখলের লড়াই, দুষ্কৃতীদের মাদক পাচার, বেআইনি হুকিং রোখার যে গন্ডগোল, সেই লড়াই সামনে চলে দেখুন, আসছে। এটা পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত কিছু অফিসাররা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে নিয়ে কোর্টে আমরা লড়াই করছি। কোর্টে লড়াই করে আমি জানি নির্দোষ নির্দোষ হয়, দোষী দোষী। কিন্তু এই বিষয়টা সামনে না হলে এই অপরাধ তো চলতেই থাকবে। দেখুন, যখন যে হয় তদন্ত যখন প্রভাবিত হয়ে যায়, ব্যারাকপুরে ইতিহাস আছে, তদন্ত প্রভাবিত হলে তখন কিন্তু কোনো জিনিস আটকায় না। এই জন্য ব্যারাকপুর ইতিহাসটা সবসময় একটা রক্তরঞ্জিত ইতিহাস আছে। এখানে সব থেকে ভালো যারা অফিসাররা থাকে তখন কি করে, অপরাধীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না। অপরাধীদেরকে যে কারণে অপরাধ হয় সেটাকে বন্ধ করে দেয়, তখন এইগুলো আটকায়। যখন কোনো একটা অপরাধী কোনো অপরাধ করলো, তখন ওটাকে কারো প্রেসারে না পড়ে পুলিশের ব্যবস্থা করে। যদি পুলিশের ব্যবস্থা করে তখন অপরাধগুলো কমে যায়। কিন্তু এখানে সেরকম কিছু অফিসার ছিল যারা ভালোভাবে করে, আবার কিছু করে না, তার কিছুটা অসুবিধা হচ্ছে। দাদা, পুলিশি তদন্ত নেই, ক্রিমিনাল থাকবে না, একটাই রাস্তা আছে, বা জেলে থাকুক বা এলাকার বাইরে থাকুক, এর ছাড়া কোনো রাস্তা নেই। আমার যেমন গতকাল দেখেছি দুর্নীতি করে মাত্র 5 বছরই কোটিপতি হয়েছে, ভাটপাড়াতেও তেমন কান পাতলে শোনা যায় 2021-এর পর থেকে লুটের রাজত্ব চলছে। সেটা যখন ধরা পড়বে তখন বোঝা যাবে যে লুট করছে কে ভালো কাজ করছে। এই শহরে দেখা যাচ্ছে তাদের এই আপনাদের এখানকার ইয়েতেই আমরা দেখতে পাচ্ছি সোমনাথ শ্যাম এবং তার ভাই সঞ্জয় শ্যাম তার মায়ের হয়ে সমস্ত কাজ চালাচ্ছেন। দলের ব্যাপারে দল কেন দেখছে না সে দল বলবে। এমনকি সিআইসির মিটিংও বয়কট করেছিলেন। সিআইসিরা অনেক প্রতিবাদ করছে, অনেক কিছু করছে, কিন্তু কোন একটা অদৃশ্য শক্তি আছে যারা এদেরকে মদত করছে, তাই এরা করতে পারছে। এই অদৃশ্য শক্তিটা কি নৈহাটি? আমি সেটা জানি না, সেটা দল কি অবজারভেশন আছে, দলের ব্যাপার আছে। আপনি কি জানাবেন এই বিষয়গুলো? সবটাই আপনারা জানিয়ে দিচ্ছেন, আমাদের জানানোর দরকার পড়ছে না। আচ্ছা, হিন্দি में